প্রয়াত অনিক দত্ত। বুধবার দুপুরে আচমকায় খবর আসে হিন্দুস্তান পার্কের স্ট্রিট ফ্ল্যাটের ছাদ থেকে রহস্যজনকভাবে পড়ে যান পরিচালক। গুরুতর আহত হন অনিক দত্ত। শোনা যায় প্রথমটায় সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রয়াণ সংবাদ। টলিপাড়ার শোকের ছায়া। কিভাবে ছাদ থেকে পড়ে গেলেন তা নিয়ে নানা ধোঁয়াশার সৃষ্টি। প্রশ্ন উঠছে হাজার, কিন্তু উত্তর অজানা। ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের হোমিসাইড শাখা এবং সায়েন্টিফিক উইং। পরিচালক আর নেই, কিছুতেই যেন বিশ্বাস করতে পারছেন না বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীরা। প্রয়াণের খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছেন অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, জিতু কামালরা। দুঃখজনক এবং অপূরণীয় একটা ক্ষতি। বিজ্ঞাপন জগৎ এবং সিনেমা জগতে তার কন্ট্রিবিউশন তিনি রেখে গেছেন। আমাদের মনে হয় যে তিনি যে ভালোটা রেখে গেছেন আমাদের সেইটাকে নিয়েই চলা উচিত, কারণ খুব কম জনকে ঈশ্বর আশীর্বাদ করেন যে নতুন কোনো ধারা, নতুন কোনো বক্তব্যের প্রেক্ষিত আঙিনা একটা করবার। আমার সামনে কৌশিক গাঙ্গুলি দাঁড়িয়ে রয়েছে, একটু আগে আমাদের বন্ধু সৃজিত ছিলেন, আরও উনি পরিচালক বন্ধুরা ছিলেন। তারা প্রত্যেকেই এক একটা করে দিক নির্মাণ করেছেন। ঠিক তেমনই আর একটা অত্যন্ত বলিষ্ঠ দিক, কথা বলবার, ভাষা বোঝাবার, সিনেমা ল্যাঙ্গুয়েজ। অনেকটা আমাদের ছিল সেটা জানি, পরিচিত হিসেবে অনেকটা শারীরিকভাবে অসুস্থ ছিলেন, বহুদিন মারাত্মক অসুস্থ ছিলেন, সেই সবটাই জানি। অনেকটা ডিপ্রেশন ছিল সেটাও জানি, কিন্তু এরকম না তাই বলে মানে এই ঘটনা ঘটে যাওয়ার মতো কোনো আঁচ আমরা পাইনি। এই ঘটনা ঘটে যাওয়ার মতো কোনো আঁচ আমরা পাইনি, মানে এটা অবিশ্বাস্য। এটা উনি অসুস্থ ছিলেন এবং অসুস্থতাটাকে মেনে নিতে পারছিলেন না, মানসিকভাবে উনি বিধ্বস্ত ছিলেন নানান কারণে। সেটা উনি ওনার বাড়ির লোকজন ভালো বলতে পারবেন, কিন্তু আমরা যেটুকু ওনার কি বলবো ছাত্রী হিসেবে বলতে পারি যে একটা মজার মানুষ। মানে সবসময় আমাদের বলতে আরে পারবে না কেন, পারবে, এই লড়াই করে বাঁচতে চায়। সেই মানুষটার লড়াই এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কি করে? এটা মনে হয় একটা সামাজিক চাপ, যেটা আমাদের নিতে হয়, প্রতিনিয়ত নিতে হয়। আপনি যে প্রত্যেকটা আর্টিস্টকে জিজ্ঞাসা করুন তাদের কতটা মানসিক এরকম সমস্যা, অসুখের জন্য আগের ছবিটা ইনকমপ্লিট হয়ে গেছিল। ওর ছবি নতুন কাজ শুরু করার কথা ছিল, জন্মদিনের দিন ওর সঙ্গে আমার কথাও এরকম যে কাণ্ড হয়ে যাবে তা তো বুঝতে পারি। উনি অপরাজিত থাকবেন এবং নিজের যে ওনার মতাদর্শ চেতনায় উনি দৃঢ়ভাবে ছিলেন। আজকালকার দিনে এরকম লোক পাওয়া ক্রমশ কমে যাচ্ছে। কথা হয়েছে, কাজের কথা হয়েছে, যখনই যেতাম কাজের কথা হতো। 21 তারিখে আমরা মিটিং করলাম, প্রি প্রোডাকশন মিটিং করলাম। সপ্তাহে 2-3 দিন কথা হয়, মাসে 2-3 বার দেখা হতো। যতক্ষণে আনা হয়েছে ততক্ষণে উনি আর মানে কেউ কিছু করার সুযোগ পায়নি। ব্যাপারটা আমরা 10 মিনিটের মধ্যে জেনেছি। মানে প্রথম কলটা হাসানদা করলো, তখন আমি ভাবছি ওই মিটিংটা আজকে বা কালকে অনেকদের সাথে আমাদের মিটিং ছিল, ওরও ছিল, আমিও আসতাম। তো ভাবছি বোধহয় মিটিংটা শিডিউল হয়েছে বলে হাসানদা কল করেছে। ওকে বলে হাসানদা কল করছে, ও ফোন করে ও তাই ও আমাকে বললো অনেকদার নাকি কিছু একটা হয়েছে। তো বুঝতে পারে অনেকদার যিনি অ্যাটেন্ডেন্ট বাড়িতে থাকে, মনু, যে এত বছর অনেকটাকে দেখে এসছেন আর কি, তাকে ফোন করলাম। ও ফোন করলো, করে হঠাৎ আমাকে ফোনটা দিয়ে বলছে কি বলছে আমি ঠিক বুঝতে পারছি না, মানে ও তখন মানে রেজিস্টার করতে পারছে না। তো আমি যখন ফোনটা তুললাম বললো ওরকম পড়ে গেছেন ছাদ থেকে। এবং উনি তার প্রথম ছবি ভূতের ভবিষ্যৎ, যা বাঙালির মনে আলাদা করে জায়গা করে নিয়েছিল। তারপর তাকে আর পেছনে ফিরে দেখতে হয়নি। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালকের জন্য আনন্দলোক পুরস্কার। এরপরে আসে সত্যজিৎ রায়ের ক্লাসিক পথের পাঁচালী নির্মাণ নিয়েও তার ছবি অপরাজিত সিনেমা। অপরাজিতও বহুল জনপ্রিয়তা পায়। বক্স অফিসে ভালো কালেকশন ছিল সেই ছবির। প্রথম ছবি মুক্তির ঠিক 1 দশক পর অপরাজিত সাফল্য এনে দেয় অনেককে। সাম্প্রতিকে অপরাজিতর 2 ছবি নিয়েও ব্যস্ত ছিলেন তিনি। অনেকের সৃষ্টি 2012 সালে ভূতের ভবিষ্যৎ, 2013 সালে আশ্চর্য প্রদীপ, 2017 সালে মেঘনাদ বধ রহস্য, 2019 ভবিষ্যতের ভূত, 2020 বরুণ বাবুর বন্ধু, 2022 সালে অপরাজিত, 2025 সালে যত কাণ্ড কলকাতাতেই। অনেক বরাবরই কট্টর বামপন্থী মানসিকতার মানুষ বলেই পরিচিত। এদিন এই দুঃসংবাদ পেয়েই হাসপাতালে পৌঁছন সিপিআইএমের নেতা নেত্রীরাও। গিয়েছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, এছাড়াও ছিলেন দীপশিতা ধর, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য প্রমুখ। এরকম হঠাৎ করে চলে যাবে কেউ তো ভাবতে পারেনি। এরকম ট্যালেন্টেড শুধু ডাইরেক্টর, একজন মানুষ হিসেবে
একজন হচ্ছে চিন্তাশীল মানুষ হিসেবে তার অসংখ্য গুণগ্রাহী, তার সহকর্মী, তার যারা হচ্ছে তার সঙ্গে কাজ করেছে, যারা তাকে তার সিনেমার মাধ্যমে জেনেছে, এবং আপরাইট, অনেস্ট, এবং তার নিজের শিল্পের প্রতি সে একইভাবে অনেস্ট থেকে সে কাজ করেছে। কিন্তু এখন কিছু করার নেই, মারা গিয়ে সেটাই আমাদের মেনে নিতে হবে। কিন্তু আরও অনেক কিছু তার কাছ থেকে আমরা পেতে পারতাম, সমাজ পেতে পারতো, বাংলা চলচ্চিত্র পেতে পারতো, দেশের চলচ্চিত্র। দত্ত যেদিন ওই হঠাৎ করে, এটা কেউ জানতো না, কেউ এটা আশা করেনি, মানে কেউ প্রস্তুত ছিল না এরকম একটা ঘটনা ঘটবে। ফিল্ম ফেস্টিভ্যাল চলার সময় হঠাৎ করে অনিক দত্ত একদিন ফিল্ম ফেস্টিভ্যালের একটা সেমিনারেই বলে দিলেন যে পৃথিবীর আর কোথাও এই জিনিস হয় না যে আমাদের পশ্চিমবাংলায় হয়, ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রীর এতগুলো ছবি। তো সেই সময় মঞ্চে বসে, আমি কারোর নাম করতে চাই না, সেটা হয়তো এখন সেই অবকাশ নয়, কিন্তু অনেক স্বনামধন্য তথাকথিত পরিচালকও সেই সময় বলেছিলেন, তারা একটু অস্বস্তিতে পড়ে গেছিলেন যে না না আবার এইসব কেন, সরকারকে চটিয়ে দেওয়া হচ্ছে কেন। তা আমার মনে আছে তখন অনিক দত্তকে অনেকে প্রশ্ন করেছিলেন যে এর ফলে আপনি এই যে মুখ্যমন্ত্রীকে নিয়ে, তৎকালীন মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে আপনি যে কথাটা বললেন, এরকম চ্যালেঞ্জ করলেন, এরপরে আপনার কোনো অসুবিধা হবে না কাজ করতে পশ্চিমবাংলায়? আমার এখনও মনে আছে অনিক দত্তর উত্তরটা। উনি বলেছিলেন যে কেউ কেউ মাথা নিচু করে মার্সিডিজ চড়ে, আর কেউ কেউ মাথা উঁচু করে মারুতি গাড়ি চড়ে। দরকার হলে আমি সারা জীবন মাথা উঁচু রেখে মারুতি গাড়ি চলবো, রিক্সা চলবো, তাও ভালো, আমার মাথা নিচু করে মার্সিডিজ চড়ার দরকার নেই। এবং সত্যি ওই টার্মসেই নিজের জীবনটা উনি কাটিয়ে। টলিপাড়ায় যেন আছড়ে পড়ল এক অকল্পনীয় শোকের ঢেউ। অনিক দত্তর এই অকাল প্রয়াণে যে টলিউড হারালো এক নির্ভীক, স্পষ্ট বক্তা ও দূরদর্শী স্রষ্টাকে, তা বলাই বাহুল্য। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।